স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে। ভিডিওর শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চ্যানেলের ভিডিও। তো এই যে এই ভিডিওটি লক্ষ্য করুন, এটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে এবং ই সনদ কবে পাবেন। তো এই ভিডিওটি আজকে দুপুরের দিকে আমি এটা আপলোড করেছি। তো আপলোডের পরপরেই এটা এখন রাত 10টা বাজে। তো এই দুপুর 2টা আড়াইটার দিকে আমি এটা আপলোড করেছি। তো এই সময়ের মধ্যে 1547টা এখানে ভিউ হয়েছে এবং এটার কমেন্ট করছে 15টা। তো আমি এই কমেন্টগুলো দেখেছি এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনারা জানতে চেয়েছেন এই কমেন্টের মাধ্যমে। তো যার কারণেই আমি আজকের এই ভিডিওটা করতেছি এবং এই ভিডিওটার মাধ্যমে আপনারা কমেন্টের মাধ্যমে যেই তথ্যগুলো জানতে চেয়েছেন সেই তথ্যগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি এখন এই কমেন্টটা ওপেন করতেছি। এখানে 10 মিনিট আগে শাহাদাত হোসেন, সম্ভবত ওনার নাম, উনি কমেন্ট করছে, বলতেছে এনটিআরসি এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানসহ সকলের নিয়োগ শীঘ্রই চাই। তো আপনার উদ্দেশ্যে বলতেছি ভাই, হ্যাঁ, আপনার এই স্বপ্ন অচিরেই হয়তো এটা সত্য হবে। শুধু আপনি নন, আমরা সবাই চাই যে প্রতিষ্ঠান প্রধানসহ সকলের নিয়োগ যেন এনটিআরসির মাধ্যমে এটা হয়। তো এরপর দ্বিতীয় যে কমেন্টটা রয়েছে এখানে বলতেছে মেরিট, অটো এমপি এবং ই সনদ এইসব বলুন, আবার নিবন্ধন বয়স 40 বছর করা উচিত ছিল। তো এই বিষয়ে আমি আপনাদের একটা ভিডিও দেব, স্পেশালভাবে একটা ভিডিও দেব। সেই ভিডিওতে আমি খুব সুন্দর করে গোছায়ে এই তথ্যগুলো বলার চেষ্টা করব। এরপরে যে কমেন্টটা আছে সেখানে বলতেছে মেরিট লিস্ট এবং ভ্যাকান্সিস ইন স্কুল কিভাবে দেখব। তো আপনার উদ্দেশ্যে বলি ভাই, এটা এখনই দেখা সম্ভব হবে না। এটা আপনারা 15 তারিখের পরে এই জিনিসটা পাবেন। 15 তারিখে এনটিআরসি এর অফিস খুলবে এবং হয়তো একদিন পরেই তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সার্কুলারটা প্রকাশ করবে এবং এর পরেই আপনারা এই মেরিট লিস্ট এবং ভ্যাকান্সি এটা আপনারা দেখতে পারবেন। যেহেতু সরকারি ছুটি চলতেছে এবং দীর্ঘ 10 দিনের ছুটি, এই ছুটির মধ্যে তারা হয়তো কোনো কিছু আপডেট করবে না এবং এটাই স্বাভাবিক। এরপরে যেই কমেন্টটা রয়েছে এখানে এক ভাই কমেন্ট করতেছে, ধন্যবাদ, সনদ কবে পাওয়া যাবে। তো ভাই আপনার উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে সনদ কবে পাওয়া যাবে এটা আমি কিন্তু অলরেডি আমার ভিডিওর মাধ্যমে বলেছি, ভিডিওর মাঝে কিন্তু বলেছি। হয়তো আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেন নাই, যার কারণে আপনি জানতে পারেন নাই। তো তারপরেও আমি আপনার উদ্দেশ্যে বলতেছি সনদ পাওয়া যাবে হচ্ছে 16 তারিখের পরে বা 15 থেকে 16 তারিখের মধ্যে হয়তো আপনারা এই সনদটা পেয়ে যাবেন। কারণ আগামী 16 জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সার্কুলার প্রকাশ হতে চলেছে, যার আবেদনটা শুরু হবে 22 জুন থেকে এবং এর মধ্যবর্তী সময়ে আপনারা কিন্তু এই সনদটা পেয়ে যাবেন। এরপর বলতেছে যে পরের যে কমেন্টটা রয়েছে সেখানে বলতেছে যে স্যার বয়সের ব্যাকডেট কি দিবে না। তো আপনার উদ্দেশ্যে বলি ভাইয়া, আসলে যাদের বয়স ওভার হয়ে গেছে তাদের জন্য খুবই দুঃখজনক যে এইবার যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা প্রকাশ হতে চলেছে এখানে আপনারা বয়সের ব্যাকডেট পাবেন না। তবে এনটিআরসি এর উচিত ছিল যে কমপক্ষে 3-4 মাস বয়সের ব্যাকডেট দেওয়া, যেহেতু ভাইবানিতে তারা দীর্ঘ সময় নিয়েছে। তো এটা আসলে এনটিআরসি এর কখনোই উচিত হয় নাই যে মানে 4 তারিখ থেকে হয়তো তারা 4 জুন থেকে হয়তো বয়সটা কাউন্ট করতে পারে। তো এটা তাদের উচিত হবে না। যদি 4-5 মাস বয়সের ব্যাকডেটটা দেয় তাহলে সবার উপকার হবে। এরপর যে কমেন্ট আছে ওনার হয়তো ভিডিওটা অনেক পছন্দ হয়েছে, যার কারণে লাভ রিয়াক্ট দিয়েছে। ধন্যবাদ ভাই আপনাকে, আপনার লাভ রিয়াক্ট দেওয়ার জন্য। এরপরে একটা কমেন্ট রয়েছে সেখানে বলতেছে আমার বয়স 29 বছর 3 মাস, ভাইভাতে সব উত্তর পারলাম, আমি ফেল করলাম কেন, কাগজপত্র সব ঠিক। আসলে ভাই একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে এনটিআরসি তারা একটা কৌশলে গিয়েছে বা একটা সিস্টেমে গিয়েছে যে এর আগে ভাইভাতে খুব কম ফেল করাতো এবং তারা একটা সার্টিফিকেট কিন্তু দিত এবং যে যারা রিটেন পরীক্ষা দিয়েছে এবং ভাইভাতে পাস করছে তাদের একটা সার্টিফিকেট দিত। কিন্তু
চাকরির ক্ষেত্রে গিয়ে তারা কিন্তু চাকরি দিতে পারতো না, যার কারণে শেষে কী হতো, গণবিজ্ঞপ্তির মাধ্যমে তারা যখন চাকরি দিত, এই চাকরিতে সব ক্যান্ডিডেট চাকরি না পাওয়ার কারণে যারা বাদ পড়ে যেত, পরবর্তীতে তারা আন্দোলনে নামতো এবং এনটিআরসি কিন্তু বিভিন্ন ধরনের বিড়ম্বনার সম্মুখীন হতো, যার কারণে তারা এই একটা সিদ্ধান্ত নিছে যে তারা যাদেরকে পাশ করাবে কেবলমাত্র তাদেরকেই চাকরি দিবে, অর্থাৎ যাদের মানে চাকরি হবে তারাই কেবলমাত্র পাশ করবে। বিষয়টা হচ্ছে এমন, অর্থাৎ যত সংখ্যক প্রার্থী পাশ করবে ঠিক তত সংখ্যক প্রার্থীরই চাকরি হবে। এখানে হয়তো তারা 10% বা 20% বা 30% এমন বেশি টিকাইতে পারে। তো আপনি যখন ভাইবা দিয়েছেন, তো ভাইবাতে হয়তো কোনো ধরনের ফল্ট হয়তো ছিল, তারা খুঁজে পেয়েছে, যার কারণে হয়তো আপনাকে নেয়নি, এমনটা হতে পারে, অথবা লিখিত নাম্বার হয়তো কম থাকতে পারে, এই কারণে হয়তো আপনাকে বাদ দিয়েছিল। তবে যেহেতু আপনার বয়স 29 বছর 3 মাস, এখনও আপনার অনেক সময় রয়েছে ভাই। আপনাকে সবসময় মনে রাখতে হবে, ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস। এখানে আপনি ফেল করলেই আপনার পরবর্তী সাকসেসটা সহজ হবে। আপনি আপনার মনের মাঝে একটা জিদ নিয়ে আসেন, তাহলেই দেখতে পারবেন যে আপনার পড়াতে মনোযোগী হবেন এবং আপনার মানে সফলতা আপনার দুয়ারে চলে আসবে এবং আপনি অতি সত্বর যে আপনার সফলতার দুয়ারে পৌঁছায় যাবেন, এই শুভকামনা রাখছি আপনার জন্য। আপনি একটু পরিশ্রম করুন ভাই, আপনার ভবিষ্যতে হয়তো আরও অনেক ভালো চাকরি আপনার জন্য অপেক্ষা করতেছে। এই জন্যই হয়তো আপনার আল্লাহ তাআলা এই চাকরিটা দেয় নাই, এখানে মন খারাপ করার কিছু নেই। এরপরে পরে যে কমেন্টটা রয়েছে সেখানে বলতেছে, স্যার 18তমদের জন্য অটো এমপিও এর ব্যাপারে ভিডিও দিলে খুব ভালো হতো। একটা সময় এনটিআরসি হয়তো এই সিস্টেমে চলে যাবে, তারা অটো এমপিওতে। এখন বর্তমানে যেমন এমপিওর জন্য আলাদাভাবে আবেদন করতে হচ্ছে, একটা সময় গিয়ে হয়তো এই আবেদনটা আর করা লাগবে না। তো আপনি ভাই অনেক গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করেছেন এবং এই বিষয় নিয়ে আসলে সবাইকেই একটু কনসাস হতে হবে, সচেতন হতে হবে, তাহলে একটা সময় গিয়ে এনটিআরসি কিন্তু এই সিস্টেমটা বাদ দেবে যে এমপিওর জন্য আলাদাভাবে প্রার্থীকে আবেদন করতে হচ্ছে, হয়তো একটা সময় গিয়ে এই আবেদনটা আর করা লাগবে না। তো যা হোক, এরপরে যে কমেন্টটা রয়েছে এখানে বলতেছে, কাইন্ডলি প্রে ফর মাই আলটিমেট সাকসেস টু আল্লাহ ইন এ রিপোর্টেড স্কুল। ইনশাল্লাহ ভাই, আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে, যেহেতু আপনি ভাইভাতে পাশ করছেন এবং আপনি আপনার যেই কাঙ্ক্ষিত যেই স্কুলের স্বপ্ন দেখতেছেন, আল্লাহ তাআলা হয়তো আপনাকে সেই স্বপ্নটা দুয়ারে নিয়ে যাবে। আমি আপনার জন্য সেই দোয়া করি এবং যারা ভিডিওটি দেখছে সবাই আপনার জন্য দোয়া করবে, ইনশাল্লাহ আপনি আপনার সফলতার দুয়ারে পৌঁছে যাবেন। এরপরে যে কমেন্টটা আসছে সেখানে বলতেছে, ই সার্টিফিকেট কি 16 তারিখের আগে দিবে নাকি পরে? তো আপনাদের বলি ভাই, আবেদনটা শুরু হবে হচ্ছে 22 তারিখ থেকে, যদিও 16 তারিখে মানে গণবিজ্ঞপ্তির এটা প্রকাশ হবে, কিন্তু আবেদনটা শুরু হবে হচ্ছে 22 তারিখ। তো আপনারা গণবিজ্ঞপ্তির সার্কুলার পেলেও আপনারা সাথে সাথে কিন্তু আবেদন করতে পারছেন না, 22 তারিখের আগে কেউই আবেদন করতে পারবেন না। এই কারণে আপনার ই সার্টিফিকেট আগে দিক পরে দিক এটা কোনো সমস্যা না, 22 তারিখের আগে পেলেই হলো। অর্থাৎ এখানে আপনি নিশ্চিত থাকুন যে মোটামুটি 20 তারিখের আগেই আপনি এই সনদটা পেয়ে যাবেন, সব কিছুই রেডি আছে, জাস্ট খালি তারা ওয়েবসাইটটা আপনাদের জন্য খুলে দিবে। এরপরে বলতেছে এক ভাই, তিনি বলতেছেন, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এনটিআরসি কর্তৃক 326 কোড গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান স্কুল পর্যায়ে আমি সদ্য পাশকৃত প্রার্থী। আমি আপনার কাছে শূন্য পদের তালিকা চাই, রংপুর বিভাগের 8টি জেলার, দিলে উপকৃত হবে। তো আপনার জন্য বলে রাখি ভাই, এনটিআরসি তাদের ওয়েবসাইটে মানে কিছুদিন আগে যেই শূন্যপদের তালিকাটা দিয়েছিল, আমি ওখান থেকে অনেক তালিকাই আমি সেভ করেছি, তবে সবগুলো আমি সংরক্ষণ করতে পারি নাই বা সেভ করতে পারি নাই, যার কারণে আপনার এটা দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আর এখানে টেনশনের কিছু নেই, কিছুদিন অপেক্ষা করুন। এই ঈদের মাঝে এসব প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই, ঈদের ছুটিটা আপনি কাটায় আসেন, দেখবেন যে মোটামুটি 15 তারিখের পরেই আপনি এই যে শূন্যপদের তালিকা এটা পেয়ে যাবেন এবং সব শূন্যপদের তালিকা আপনি পেয়ে যাবেন। এরপরে যে কমেন্টটা আসছে এমডি ফারহান সম্ভবত, এবং উনি আমার এই ভিডিওতে ফার্স্ট কমেন্ট করেছিল এবং খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট করেছিল। আমি যখন
এই ভিডিওটা ছাড়ি, অর্থাৎ এখন থেকে দেখাচ্ছে যে 7 ঘন্টা আগে, অর্থাৎ আমার ভিডিওটা 7 ঘন্টা আগে ছাড়া হয়েছে। এবং এই ফারহান ভাই যে কমেন্ট করছে, এই কমেন্টটা দেখেই আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ফ্রি হয়ে এই ভিডিওটা নিয়েই আমি একটা ভিডিও তৈরি করব, অর্থাৎ এই ভিডিওতে যে কমেন্টগুলো আসবে সেই কমেন্টগুলোর রিপ্লাই নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, কারণ এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কমেন্ট আসবে এবং এসেছেও। তো যাই হোক, এই ফারহান ভাই কমেন্ট করতেছে যে 40টা না দিয়ে যদি তার থেকে কম চয়েস দেই তাহলে হবে না, ডিস্ট্রিক্ট এ তো অনলি 3 থেকে 4টা কলেজ আছে, 40+ দিলে তো ডিস্ট্রিক্ট এর বাইরে চলে যেতে হবে, ডিটেলস জানতে চাই। তো ফারহান ভাই, আপনার উদ্দেশ্যে বলি যে যদিও আপনার এই ভিডিওটা মানে কমেন্টটা নিয়ে আমার পূর্ণাঙ্গ একটা ভিডিও বানানো উচিত, এবং আমি চেষ্টা করব পরবর্তীতে এই কমেন্টটা নিয়ে মানে অর্থাৎ এখানে আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন সেই বিষয়টা নিয়ে সম্পূর্ণ একটা ডিটেলস আলোচনা সম্বলিত একটা ভিডিও দেওয়ার। তারপরেও আমি সংক্ষিপ্ত আকারে একটু বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে আপনি চাইলে 1-2টা কলেজও দিতে পারেন, বা 1-2টা প্রতিষ্ঠান বা 5টা প্রতিষ্ঠান দিতে পারেন, বা 40টাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এবং আবেদনের সব শেষে একটা কিন্তু অপশন আছে যে বাংলাদেশের যে কোনো জায়গাতে এনটিআরসি যেখানে চাচ্ছে সেখানে মানে আপনি যোগদান করতে ইচ্ছুক আছেন কি না, এমন যদি আপনি ইচ্ছুক থাকেন তাহলে সেই বক্সে কিন্তু আপনাকে টিক চিহ্ন মারতে হবে, হ্যাঁ, যে আমি আমার পছন্দের বাইরেও চাকরি করতে ইচ্ছুক রয়েছি। এমন যদি থাকে তাহলে আপনার পছন্দসই প্রতিষ্ঠানে যদি চাকরি না হয় তাহলে আপনি কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করতে পারবেন। এবার আসি আপনার মূল কথায়, সেটা হচ্ছে আপনি আপনার আবেদনে আপনি 2টা 3টা 5টা আপনার যা মন চাই সেই কয়টাই কলেজ বা প্রতিষ্ঠান আপনি চয়েস দিতে পারবেন, তবে এক্ষেত্রে চাকরি যে হবে এই সম্ভাবনাটা খুব কম। আর তারপরে আপনি একটা বলছেন যে আমার ডিস্ট্রিক্টে কেবলমাত্র 3 থেকে 4টা কলেজ আছে, আর 40টা দিলে তো সেটা বাইরে যেতে হবে। কলেজ ভাই এমন কমই থাকে, এমনও ডিস্ট্রিক্ট আছে যে ডিস্ট্রিক্টে দেখা যাচ্ছে কোনো কলেজ নেই, কিন্তু তার মানে এ নয় যে সেই ডিস্ট্রিক্টের যারা ক্যান্ডিডেট রয়েছে তারা চাকরিতে যোগদান করবে না। তো আপনাকে মেন্টালি এমন একটা প্রিপারেশন নিতে হবে যে আমি বাংলাদেশের যেখানেই আমাকে মানে দেওয়া হোক না কেন আমি সেখানে গিয়ে চাকরি করব। আর এখানে একটা কথা আপনি মনে রাখবেন, যেহেতু বদলি সিস্টেমটা চালু হয়েছে, এক্ষেত্রে আপনার যোগদান করলে কোনো সমস্যা নেই। একটা সময় গিয়ে আপনার যে পছন্দসই কলেজ, অর্থাৎ আপনার এলাকাতে যদি এমন কলেজ থেকে থাকে, একটা সময় আপনি কিন্তু এখানে চলে আসতে পারবেন, কারণ সেই প্রতিষ্ঠানে হয়তো এখন শূন্যপদ নেই, একজন হয়তো টিচার সেখানে রয়েছে, কিন্তু তিনি কিন্তু আজীবন থাকবেন না। হয়তো বদলি সিস্টেম চালু হলে তিনি তার নিজ ডিস্ট্রিক্টে চলে যাবেন, অথবা একটা সময় গিয়ে তিনি রিটায়ার করলে আপনি সেখানে চলে আসতে পারবেন। এজন্য আপনাকে মানে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে বাংলাদেশের যে কোনো জায়গাতে চাকরি হলে আপনাকে করতে হবে, তাছাড়া কিন্তু আপনি চাকরি করতে পারবেন না। এরপরে আপনি সেকেন্ড যে কমেন্টটা করছেন, এখানে বলতেছেন ইংলিশ স্কুল এবং কলেজ দুটাতেই চান্স পেয়েছি, এখন অ্যাপ্লাই কি দুটাতেই করতে হবে নাকি একটাই, ডিটেলস জানতে চাই। এখানে আপনাকে বলি, সেটা হচ্ছে আপনি দুটাতেই আবেদন করতে পারবেন, অর্থাৎ দুটাতেই আপনি আবেদন করবেন, এবং আবেদন করার পরে আপনার কলেজে যদি হয়ে যায় তাহলে আপনি কলেজেই যোগদান করবেন, আর কলেজে যখন হবে না তখন আপনি স্কুলে যদি হয় স্কুলে তখন যোগদান করতে পারবেন। অর্থাৎ যে কোনো একটা পর্যায়ে, অর্থাৎ সেটা স্কুল পর্যায়ে হোক বা কলেজ পর্যায়ে হোক। তো আপনার এই বিষয়টা আমি তাদের যে এনটিআরসির যে গণবিজ্ঞপ্তি রয়েছে সেই গণবিজ্ঞপ্তির একটা পয়েন্ট থেকে ব্যাখ্যা করার চেষ্টা করি। সেটা হচ্ছে, তো এটা হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তি, তো পঞ্চম গণবিজ্ঞপ্তি সেম ক্যাটাগরির একই রকমের হয়ে থাকে। আমি চতুর্থ গণবিজ্ঞপ্তি এটাই আপনাকে এটা দ্বারা বোঝানোর চেষ্টা করি। এখানে 6 নম্বর যে পয়েন্টে রয়েছে, এখানে বলা হচ্ছে যে প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে, সেটা স্কুল হোক বা কলেজ হোক, একটি মাত্র আবেদন করতে পারবেন। অর্থাৎ একই পর্যায়ে বলতে সেটা কলেজ পর্যায়ে হলে পারে আপনি কেবলমাত্র একটা আবেদন করতে পারবেন, আপনি একাধিক আবেদন করতে পারবেন না। এর মানে এই নয় যে আপনি স্কুলে করলে কলেজে করতে পারবেন না, বা কলেজে করলে স্কুলে করতে পারবেন না। এই লাইনটা দ্বারা কিন্তু এটা বোঝাচ্ছে না। এটা বোঝাচ্ছে আপনি যখন কলেজ পর্যায়ের জন্য আবেদন করবেন কেবলমাত্র একটা আবেদন করতে পারবেন, এখানে কিন্তু আপনি 4-5টা আবেদন করতে পারবেন না।
আবার স্কুলের জন্য যখন করবেন তখনও ঠিক একটা আবেদন করতে পারবেন। আপনি যদি উভয় বিষয়ে পাশ করে থাকেন, স্কুলের জন্য একটা আবেদন করতে পারবেন এবং কলেজের জন্য একটা আবেদন করতে পারবেন, এবং এখানে সর্বোচ্চ 40টি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস আপনি এখানে দিতে পারবেন। এবং এখানে একটা কথা বলা আছে যে উক্ত পছন্দ প্রদানের পর কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, তবে তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে। যদি ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে। তো এই বিষয়টা দ্বারা বোঝাচ্ছে যে আপনি মানে আপনার পছন্দের বাইরে অন্য প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক আছেন কি না। তাহলে আশা করি এখন বিষয়টা ক্লিয়ার। সেটা হচ্ছে আপনি যেহেতু কলেজ এবং স্কুল দুইটা পর্যায়েই টিকেছেন, এজন্য আপনাকে স্কুল পর্যায়ের জন্য একটা আলাদা আবেদন করতে হবে এবং কলেজ পর্যায়ের জন্য একটা আলাদা আবেদন করতে হবে। তবে চাকরি যদি হয়ে যায়, দুইটাতেই যদি হয়ে যায়, তাহলে আপনি যে কোনো একটাতে যোগদান করবেন, অর্থাৎ দুইটাতে কিন্তু যোগদান করতে আপনি পারবেন না। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন সেই কমেন্টের রিপ্লাই। আশা করি এখন আপনারা বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন। তো যাই হোক, আমার ভিডিও যারা দেখেন, আশা করি এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু আপনারা জানতে পারেন, এবং ভিডিওতে বলা হয় নাই এমন কথা যদি থেকে থাকে তাহলে সেই বিষয়ে জানার জন্য আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে সেটা কিন্তু জেনে নিতে পারবেন, এবং এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনি জানতে পারবেন। সেটা হোক কমেন্টের লিখে আমি সেটা হয়তো রিপ্লাই দিলাম, অথবা যদি ভিডিও আকারে প্রয়োজন মনে হয় তাহলে আমি ভিডিও আকারে আপনাদের এই কমেন্টের রিপ্লাইটা দেব। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।